নমস্কার বন্ধুরা, আজ আমরা শ্রীনগর থেকে চলেছি পেহেলগাঁওয়ের পথে। কাশ্মীরের একটি সুবিখ্যাত হিল স্টেশন। এটি ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। পেহেলগাঁও কথার অনেক রকম অর্থ আছে। অনেকে মনে করেন প্রথম গ্রাম থেকে এই পেহেলগাঁও কথাটি এসছে। জুলাই আগস্ট মাসে এখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। পুরাণে কথিত আছে অমরনাথ যাওয়ার সময় মহাদেব তার ষাঁড় নন্দীকে এখানে রেখে গেছিলেন। আবার অনেকে মনে করেন পুহেল কথার অর্থ শেফার্ড। শেফার্ড মানে মেষপালক, অর্থাৎ মেষপালকদের গ্রাম। এরকম আরো অনেক মতামত আছে। এটি অনন্তনাগ জেলার মধ্যে অবস্থিত। এখানকার প্রাণকেন্দ্র লিডার নদী, যা পেহেলগাঁওয়ের সৌন্দর্যকে শতগুণে বৃদ্ধি করেছে। আপেল ভ্যালিতে পেহেলগাঁও যাওয়ার পথে আপেল ভ্যালিটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। দেখুন, পেহেলগাঁওয়ের রাস্তায় যেতে যেতেই পড়লো অ্যাপেল ভ্যালি। রাস্তার ঠিক বাঁ দিকেই পড়লো অ্যাপেল ভ্যালিটা। সেই সময় অবশ্য আপেল ধরার সময় নয়, তবু আমাদের প্রচন্ড একটা কৌতূহল ছিল আপেল গাছ এবং আপেলের ফুল দেখার জন্য। সেই জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম অ্যাপেল ভ্যালিতে। ছোট্ট একটা সাঁকোর মতো আছে, সেই সাঁকোটা পেরিয়ে ভ্যালিতে ঢুকতে হয়। ভ্যালিতে ঢুকেই দেখলাম সেই সুন্দর আপেল গাছ। যদিও তখন গাছে একটাও পাতা নেই, কিন্তু তার মধ্যেও একটা অপরূপ সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম। সদ্য তখন ফুল ফুটতে শুরু করেছে, তবে সব গাছে অবশ্য ফুলও ফোটেনি। কিছু কিছু গাছে, একটা গাছে দেখলাম সাদা ফুল ফুটেছে, আবার কিছু কিছু গাছে গোলাপি ফুল। শুনলাম যে গাছে নাকি গোলাপি ফুল ফুটেছে সেখানে লাল আপেল হবে, আর যে গাছে সাদা ফুল ফুটেছে সেইগুলোতে হলুদ আপেল হবে। কাশ্মীর, পেহেলগাঁও এরকম প্রত্যেকটা জায়গাতেই ওখানে প্রচুর শুকনো ফলের দোকান। কিছু দোকান খুব বড় বড় দোকান, একদম ফিক্সড রেটের খুব নামকরা দোকান। আবার কিছু কিছু একদম রাস্তার ধারে ফুটপাতের দোকান, সেখানে একদম খোলা অবস্থায় শুকনো ফল বিক্রি হচ্ছে। আর বড় দোকানগুলোতে বেশিরভাগই প্যাকেট করা। দোকানের ভেতরে ঢুকে একদম হতবাক হয়ে গেলাম। বিভিন্ন ধরনের শুকনো ফল থরে থরে সাজানো রয়েছে তাকের মধ্যে। দেখতে ভারী সুন্দর লাগছিল। আমন্ড, আখরোট, চেরি, পেস্তা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কেশর, আরও অনেক রকম। দোকানদার আমাদের কিছু কিছু ফল একটা একটা করে টেস্ট করতে দিল। সবগুলোই টেস্ট অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছিল চেরি খেতে। আমরা সাধারণত পুজোয় যে চেরি খাই তার থেকে এটা অনেক গুণে বেশি সুস্বাদু। আকারে অনেকটা বড় আর রঙটা হালকা লাল রঙের। তবে দাম কিছু কম নয় ওগুলোর। সবগুলোরই বেশ ভালোই দাম। ছোট্ট একটা কেশরের বাক্সর দামই প্রায় ৩০০ টাকা মতো। আখরোটগুলো দেখলাম ওরা ছাড়িয়ে বিক্রি করছে, আবার খোলা সমেত বিক্রি করছে। খোলা সমেত ১ কেজির আখরোটের দাম প্রায় ৪০০ টাকা মতো। দোকানদাররা হাতে মুঠো করে চাপ দিয়ে এমনভাবে ভেঙে ফেলছে, যেটা দেখে সত্যি খুব অবাক লাগছিল। আমরা নিজেরা হয়তো ওরমভাবে ভাঙতে পারবো না। পেহেলগাঁওয়ে যখন পৌঁছালাম তখন লিডার নদী আমাদেরকে বরণ করে নিল। চারিদিকে পাইন ওক জঙ্গলে ভরা, সবুজ পাহাড়। পাহাড়ের গায়ে বিভিন্ন রঙের ছোট ছোট বাড়ি, আর নিচে সমতলে বয়ে যাচ্ছে লিডার নদী। একদম ছোটবেলায় দেখা ক্যালেন্ডারের ছবির মতো। ছোটবেলায় মনে হতো ওসব সত্যি হয়তো নেই, ক্যালেন্ডারের বানানো ছবি, কিন্তু এখন সত্যি মুগ্ধ নয়নে দেখে বিশ্বাস হলো যে পৃথিবীতে এমন স্বপ্নময় জগৎও আছে। এক জায়গায় ভিউ পয়েন্ট আছে, সেখানে নেমে পড়লাম সবাই মিলে। যানজটময় শ্রীনগর শহর ছাড়িয়ে লিডারের পাশে শান্ত স্নিগ্ধ এক পাহাড়ি গ্রামে এসে বসে মন একদম শান্ত সমাবিষ্ট হলো। তেমনি আবার প্রচণ্ড উচ্ছ্বাসে পাগল সম হয়ে গেল। ছুটে বেড়াতে ইচ্ছা করছিল ওই নদীর ধারেই সারাদিন ধরে। মনে হচ্ছিল জগতের সব পিছুটান ছেড়ে শুধুই হেসে খেলে বেড়াই ছোট্ট শিশু। ফ্রেন্ডস, আমরা এখন পেহেলগাঁওয়ে আছি। এই দেখুন, আমরা এখন সকাল সকাল একদম দুজনে মিলে বেরিয়ে পড়েছি।
চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। সত্যি অপরূপ সুন্দর জায়গা, মানে স্বর্গ বললেও খুব কম বলা হবে হয়তো, এতটাই সুন্দর জায়গা। চারিদিকে শুধু দেখা যাচ্ছে বরফের পাহাড়, তার নিচে সবুজের সমারোহ, আর তার একদম ঠিক নিচে সমতলে বয়ে যাচ্ছে নদী। নদীর একদম সুন্দর কলধ্বনি শোনা যাচ্ছে। আমাদের হোটেলের রুম থেকে অবশ্য আমরা পুরো ভিউটাকেই উপভোগ করতে পারছিলাম। তাও ঘরের মধ্যে আর থাকতে পারলাম না এত সৌন্দর্য দেখে। ভোরবেলাতেই বেরিয়ে পড়লাম একদম রাস্তায়। পাহাড়ি রাস্তা, গ্রাম, নদী, এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য। আপনাদেরকে ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো এখনকার দৃশ্য মতন। এখানে এলে আবাল বৃদ্ধ বনিতা সবারই এমন মনে হবে। মানুষের বয়স বাড়লেও যখন প্রচন্ড পুলক জাগে তখন সে শিশুর মতোই আচরণ করে। তা এখানে এসে নিজেই চোখে দেখতে পেলাম। প্রচুর লোকজন নদীর ধারে ঘুরছে, অনেকে আবেগ সামলাতে না পেরে জলেও নেমে পড়ছে। শিশুরা প্রচন্ড আনন্দে চিৎকার করছে, কম বয়সী ছেলেমেয়েরা নাচানাচি করছে। আনন্দের সীমা নেই কারোর। দূরে পাহাড়ের তুহিনের খেলা। কাশ্মীর ভ্রমণের এটিই ছিল আমাদের শেষ গন্তব্য। শেষ গন্তব্যে এসে আমাদের প্রকৃতি বন্ধু সবচেয়ে বেশি আনন্দটাই দিয়েছে, এটুকু বলতে পারি। পাহাড়ি গ্রামটা ছিল একদম অন্যরকম। এর আগে সোনমার্গ, গুলমার্গে শুধুই তুহিনে মোড়া পৃথিবীকে দেখেছি, ডাল লেকে দেখেছি শুধুই জলের সৌন্দর্য, আর শ্রীনগরের বাগানগুলো কৃত্রিমভাবে তৈরি, শুধুই বাগান। হাই ফ্রেন্ডস, এখন আমরা এই যে আমাদের একদম কটেজের সামনে দাঁড়িয়ে আছি পেহেলগাঁওয়ে। আমাদের কটেজটা আজকে আপনাদের ভালো করে দেখাবো। এই দেখুন, সঙ্গম প্যালেস আমাদের কটেজটার নাম। কটেজের ভেতরে এবার ঢুকবো, এবার আস্তে আস্তে করে আপনাদেরকে বাকি ভিউটা দেখাবো। আর পাটনিটপে শুধুই পাহাড়ের রূপ, পেহেলগামের রূপ অন্য ধাঁচের। দূরে হিমানির হাতছানি, তার সাথে সবুজের স্নিগ্ধতা, তার ওপর পাহাড়ের গায়ে মেঘের মধ্যে ভেসে থাকা ছোট্ট ছোট্ট গ্রাম আর নদীর কলরব। এখানে এসে মনে হচ্ছে স্বর্গে ভগবানদের গ্রামগুলোকেও ঠিক এই রকমই। এমন গ্রামেই হয়তো স্বর্গের ভগবানরা বাস করতে ভালোবাসেন। কিছু সময় ওখানে কাটিয়ে এরপর আমরা হোটেলের দিকে রওনা হলাম। 15-20 মিনিট পর আমাদের হোটেলের কাছে গাড়ি এসে দাঁড়ালো। বিরাট বড় দরজা খুলে দিল, গাড়ি ভেতরের চত্বরে একদম ঢুকে গেল। মাঝামাঝি ধরনের একটা হোটেলের চত্বর, খুব সুন্দর করে বাহারি গাছ দিয়ে সাজানো, চারিদিক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের টুনি লাইট জ্বলছে। সন্ধ্যের আলো ওই রঙিন টুনি লাইটগুলোর সৌন্দর্য একদম অন্যরকম লাগছিল। হোটেলের জানলা, নিচের গাছ সব রঙিনের সমারোহ। 3 তলা হোটেল, পুরোটাই কাঠের, তার মধ্যে দ্বিতলটা সবচেয়ে দামি। ঘরের সামনে ব্যালকনি আছে। 3 তলায় অবশ্য তা নেই। আমাদের ঘর ছিল 3 তলায়। হোটেল প্রবেশ করে দেখলাম বড় একটা ডাইনিং কাম ড্রয়িং রুমের মতন, চেয়ার, টেবিল, সোফা এসব রাখা আছে। সেখান থেকে ওপরে ওঠার সিঁড়ি আছে কতগুলো, সেগুলো কাঠের। ওপরের দেয়ালগুলোও সব তাই। 3 তলায় উঠে দেখলাম 4টে ঘর আছে, মাঝখানে খানিকটা ফাঁকা হলের মতো, সব ছোট ছোট কার্পেট মোড়া আছে। ঠান্ডার কারণে এরকম। ছাদগুলো খুবই নিচু। 3 তলাটা যেহেতু একদম শেষতলা, তাই আমাদের রুমের ছাদ দুপাশে একদম ঢালু। রুমে ঢুকে দেখলাম টিম টিম করে আলো জ্বলছে। তারপর কারণ জানতে পারলাম এখানে বিদ্যুতের সরবরাহ তেমন ভালো নয়, তাই মাঝে মধ্যেই বিদ্যুৎ যায় এবং তখন আমাদের জেনারেটরের আলো জ্বলে। তখন আবার বাথরুমে গিজার চলে না, তাই জলের সমস্যা একটু হয়। প্রচন্ড ঠান্ডার মধ্যে গরম জলের সেরকম সরবরাহ পাওয়া যায় না সন্ধেবেলায়। হোটেলে ঢুকে হাত পা ধোয়ার জন্য সেরকম গরম জল আমরা সেদিন পাইনি। সারা রাত গিজার চলার পর সকালে গরম জল পাওয়া গেছিল। রাত্রে কিছু কিছু দিন উষ্ণতা মাইনাসের নিচে চলে যায় এখানে, তবে আমরা যখন ছিলাম তখন উষ্ণতা 3-4 ডিগ্রি মতো ছিল, আর দিনের বেলায় 8-9 ডিগ্রি মতো। প্রচন্ড ঠান্ডায় মনে হচ্ছিল জমে যাচ্ছি। কাঠের ঘরের মধ্যেও মোজা জ্যাকেট না পরে চলছিল না। হঠাৎ বিছানার পাশেই দেখলাম প্লাগে একটা তার লাগানো আছে বিছানার সাথে। সুইচ দিয়ে কিছুক্ষণ পর দেখলাম বিছানা গরম হয়ে যাচ্ছে। বেশ সুন্দর পদ্ধতি, আমার দেখা এই প্রথম। বিছানায় বসে দেখলাম বেশ আরাম লাগছিল। বিছানায় 2টো কম্বল রাখা ছিল। একটাতে তো এত মোটা যে এখানকার মানুষ কল্পনাই করতে পারবে না যে এত মোটা কম্বল শীতকালে নেওয়া যায়। আমাদের এখানকার 2টো লেপকে একসাথে করলে যেরকম মোটা হবে প্রায় সেই রকম। হাতে করে স্বর্ণ নড়ানোই যাচ্ছিল না, এতটাই ভারী। আর একটা ছিল একটু পাতলা ধরনের।
ঘরে ঢোকার পর সন্ধেবেলায় আমরা ঘর থেকে অনুভব করতে পারছিলাম ঝরঝর করে কিসের শব্দ হচ্ছে। প্রথমে মনে হচ্ছিল বৃষ্টি নেমেছে বুঝি, কিন্তু তা নয়। একটু পর বুঝলাম চারদিকে এতটাই নিস্তব্ধতা যে নদীর স্রোতের শব্দ খুব সুন্দরভাবে পরিষ্কার শোনা যাচ্ছে। প্রচণ্ড গতিতে নদী বয়ে যাচ্ছে, খুবই মৃদু আর শ্রুতিমধুর সেই ঝরঝর কলধ্বনি। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম আমরা। শোবার সময় রুম সার্ভিস দিতে এটে হোটেলের একজন এসে বলে গেল সারা রাত বেড হিটার জ্বালিয়ে একদম রাখবেন না, তাতে প্রচণ্ড উত্তাপে বিছানায় আগুন লেগে যেতে পারে। আমরা তাই করলাম। রুম সার্ভিস হিসেবে একটা বড় টাওয়াল আর দুটো ছোট ছোট সাবান আমাদেরকে দিয়েছিল। বেড হিটারে বিছানায় কিছুটা গরম হলে বিছানার ওপর আমাদের আগে না শুকনো জিনিসগুলো বেশ সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কোথাও জামা কাপড় একদমই কাচতে পারছিলাম না। সব হোটেলেই লেখা ছিল কাচলেই ফাইন 5,000 টাকা। পরদিন সকালে ভোর ভোর উঠে পড়ি। ভোরের জানলার পর্দা সরিয়ে দেখি সেই সেরা দৃশ্য। জানলার কাছেই বরফের পাহাড়, তার সাথে সবুজ গাছ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পাহাড়ের গায়ে কটেজের মতো বাড়ি, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। সকালের হালকা সূর্যের আলো ফুটলো একটু একটু করে, সোনালি রোদের আভা পড়লো তার ওপর, সব মিলিয়ে বাকরুদ্ধ হওয়ার মতো। ভোরবেলা রেডি হয়ে দুজনে মিলে বাইরে বেরোলাম আশেপাশের গ্রামটা হেঁটে ঘুরে দেখবো বলে। খুব ভালো লাগছিল বেরিয়ে, নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছিলাম। নদীটা অবশ্য অনেকটাই নিচে ছিল রাস্তা থেকে। আমাদের হোটেলের উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে নিচের দিকে, একদম ঢালু রাস্তা। যেতে যেতে দেখলাম ঢাল বেয়ে অনেকটাই নিচে নেমে যাচ্ছি। ওই রাস্তার দুপাশে অনেক ঘর বাড়ি, দুপাশে অনেক ছোট ছোট ঘর বাড়ি, তবে তারা মধ্যবিত্ত কি গরিব সেটা বোঝা মুশকিল। কোনোটা একতলা, কোনোটা দোতলা, আবার কোনোটা একদম পর্ণকুটিরের মতো। একটা বাড়ির সামনে দেখলাম দুটো গামবুট শুকাতে দেওয়া আছে। এটা দেখে বুঝলাম শীতকালে প্রচন্ড ঠান্ডায় বরফের চাদরে ঢাকা থাকে এইসব অঞ্চল। বরফের সাথে লড়াই করে এইসব অঞ্চলের মানুষদেরকে বেঁচে থাকতে হয়।